এবার আমরা কিন্তু ভাই একটা জিনিস খুব ভালো করে জানি কণিকের ক্ষেত্রে, কি সেটা? কণিকের ক্ষেত্রে তোমরা সবাই খুব ভালো করে জানো, আর তা হচ্ছে এসপি আর পিএমটা কি সমান। এস হতে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব কি সমান। ভাইয়া পি বিন্দু তো জানি আমরা বিন্দুর সেট এক্স কমা ওয়াই। এ বিন্দুর স্থানাঙ্ক এবার জানি কি এ কমা উপকেন্দ্র এস এর জানি কি এ কমা 0। আর দ্বিঘাক্ষের সমীকরণ কি জানি ভাইয়া, এই যে দ্বিঘাক্ষের সমীকরণ এক্স প্লাস এ ইকুয়াল 0। তাহলে তুমি একটা কাজ করো, এই পরাবৃত্তটার ইকুয়েশন বের করার চেষ্টা করো। এসপি এস আর পির মধ্যবর্তী দূরত্ব কত হবে? দূরত্ব হচ্ছে কি ভুজদ্বার অন্তর্ফল তারপর স্কয়ার, তার মানে এক্স মাইনাস এ তারপর স্কয়ার প্লাস কোটি দ্বার অন্তর্ফল, কোটি দুটা কি কি ওয়াই এবং 0, তাহলে ওয়াই মাইনাস 0 তারপর স্কয়ার সমান পিএম। পি বিন্দু হতে এটা কি দ্বিঘাক্ষ না ভাইয়া? পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর কি দূরত্ব? লম্ব দূরত্ব। পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, দ্বিঘাক্ষ কি বলতো? এক্স প্লাস এ। তাহলে পি বিন্দু হতে এই যে দ্বিঘাক্ষ যে সরলরেখা তার উপর লম্ব দূরত্ব, দ্বিঘাক্ষ এক্স প্লাস এ, তার লম্ব দূরত্ব রুট ওভার এক্স এর সহগ 1 তারপর স্কয়ার ওয়াই সহগ 0 তারপরে কি স্কয়ার। এই হলো বিষয়। তাহলে এখন এই আমার কথা বুঝছো ভাইয়া তোমরা? তাহলে বিষয়টা কি রকম দেখো, যে এস আর পির মধ্যবর্তী দূরত্ব বের করছো সমান এই পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্বের সূত্রটা কি সরলরেখাটা হুবহু লিখবা, নিচে রুট ওভার এক্স এর সহগ তারপর স্কয়ার ওয়াই এর সহগ, ওয়াই নাই এজন্য 0 এর উপর স্কয়ার। আর পরের লাইনে যদি তুমি স্কয়ার করে দাও তাহলে দেখো এটা চেহারা দেখতে এরকম, এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত? এক্স প্লাস এ, স্কয়ার করে দিলে তো তার হোল স্কয়ার। এখন তারপরের লাইনে দেখো তো ওয়াই স্কয়ার সমান কি এক্স প্লাস এ তার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ তার কি হোল স্কয়ার। বা এখান থেকে তুমি ওয়াই স্কয়ার সমান লিখতে পারবা কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কে লেখা যায় কি 4ab। তাহলে 4a বলতে এক্স আর বি বলতে এ, মানে একটু সাজুগুজু করে লেখো, সরি সাজিয়ে গুছিয়ে লেখো 4ax। ভাইয়া তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax পাইছো। দেখো আমরা কদিন আগে যোগজীকরণ যখন করাই তোমাদেরকে কিছুটা আইডিয়া দিছিলাম, বাট যোগজীকরণ যখন করাই তখন কিন্তু আমরা ওই ইকুয়েশন থেকে ফিগার আঁকাইছিলাম। এবার দেখো তো ফিগার থেকে ইকুয়েশন বের করছি, ঠিক আছে? তুমি যে ফিগারটা নিছিলা তার শীর্ষবিন্দু ছিল কোথায়? মূল বিন্দুতে। ফিগারটা হা করেছিল কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। দেখো তো কার পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1। ভাইয়া এক্স অক্ষের কোন দিকে হা করে আছে? ধনাত্মক দিকে, তাহলে কি সামনে, এই জন্য কি প্লাস। বিশ্বাস করো ভাই, এই ফিগারটা যদি তুমি এইদিকে না নিয়ে এইদিকে নিতা তখন তুমি খেয়াল করতেছো কি একটা বিষয় খেয়াল করার মতো, এই উপকেন্দ্রটা কোথায় থাকে? হা করলে সে কি মুখের ভিতর থাকে না? উপকেন্দ্র কোথায় থাকে? মুখের ভিতর আছে। এবং তুমি দেখো এই উপকেন্দ্র আর এই যে দ্বিঘাক্ষের ঠিক মাঝখানে থাকে কে? শীর্ষবিন্দু। আর পরাবৃত্তটা যদি এই পাশে থাকতো তাহলে উপকেন্দ্র এখানে হয়ে যেত, দ্বিঘাক্ষ হয়ে যেত ওই পাশে। তাহলে এখানে দ্বিঘাক্ষের সমীকরণ যেমন এক্স প্লাস এ লিখছো, তখন দ্বিঘাক্ষের সমীকরণ হয়ে যেত কি এক্স মাইনাস এ। ইকুয়েশন সবই সেম আসতো, বাট সামনে একটা আসতো কি মাইনাস, যে কথাটাই তোমাদেরকে এর আগে আমরা বলছি। আর তোমাদের অনেকের মনে হইতে পারে ভাই তাহলে কি মাইনাসের জন্য ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাবে? উত্তর হচ্ছে না, চেঞ্জ হবে তুমি ম্যাথ করার ক্ষেত্রে যেখানে এ লেখার কথা এর জায়গায় জাস্ট কি লিখবা মাইনাস এ লিখবা, এরকম আর কি। ইভেন আমরা পুরো পরাবৃত্তে 8টা ফর্মুলা মনে রাখার কথা, তোমাদের বইয়ে দেখবা কোনো কোনো বইয়ে 8টা ফর্মুলা দেয়া আছে, কোনো কোনো বইয়ে দেয়া আছে 4টা, বাট আমরা মনে রাখবো একটা। 8টা তো না, 4টা তো না, একটা ফর্মুলা মনে রেখে পুরো আমরা পরাবৃত্ত কমপ্লিট করব। আচ্ছা, এবং উপবৃত্ত আর অধিবৃত্ত মিলে আরো 8টা 16টা মনে রাখার কথা, বাট আমরা 16টার পরিবর্তে মনে রাখবো আর একটা, মানে টোটাল 2টা ফর্মুলা দিয়ে আমরা পুরা কণিক শেষ করব। আচ্ছা, তো এখন তার আগে আমরা একটু কাজের কথায় আসি। ভাইয়া এটা দেখো, এই
তোমাদের গতদিন আমরা দেখাইছিলাম এইরকম একটা শেপ। তো এই শেপে এখানে আমরা একটা সুতা ঝুলাইছিলাম। ওই সুতাটা কি, এটা নিচের শেপটা তো অবশ্যই বৃত্ত হতো, বৃত্তের কি কেন্দ্র দিয়ে যেত, আর আমরা ওটাকে বলেছিলাম কি অক্ষরেখা, তাই না? এখন তুমি চিন্তা করো, এটা একটা পরাবৃত্ত না? এই পরাবৃত্তের এই পার্টটা কি শীর্ষবিন্দু, ওটাই কিন্তু শীর্ষবিন্দু। তাহলে বলো তো ভাই উপকেন্দ্র কি এখানে আছে? তাহলে দ্বিকাক্ষ কিন্তু অক্ষরেখার সাথে এইভাবে থাকবে, তাই না? এখন তাহলে তুমি যদি চিন্তা করো এটা যদি অক্ষরেখা হয়, তাহলে তোমার কি মনে হচ্ছে না শীর্ষবিন্দু আর উপকেন্দ্র অক্ষরেখার লেভেলে আছে, মানে অক্ষরেখার উপরে আছে? তোমাদের কাছে মনে হচ্ছে ভাই এটা না একটু ভিতরে আছে। ভাই এটা 3D, এই জন্য মনে হচ্ছে ভিতরে। আর তোমার যদি 1D হইতো তাহলে কি এটার উপরে থাকতো কি এই শীর্ষবিন্দু আর কি উপকেন্দ্র। আমার কথা বুঝছো? অক্ষরেখা কি ঠিক মাঝখানে এই লেভেলে থাকবে না? দেখো তো ভাই, সে অক্ষরেখার উপরেই থাকবে কি শীর্ষবিন্দু, থাকবে অক্ষরেখার উপর, এবং সে অক্ষরেখার উপরেই থাকবে কি বলতো কি উপকেন্দ্র। তাহলে মাথায় রাখো, এই যে উপকেন্দ্র, এই যে শীর্ষবিন্দু কার উপর অবস্থান করতেছে? অক্ষরেখা। ওই যে সুতাটা, বলতো ভাই সুতাটা একটা কি স্ট্রেট লাইন না? তাহলে বলতো ভাইয়া এবার সেই স্ট্রেট লাইনটা কোনটা? এক্স অক্ষ। তাহলে আমাদের এবার এক্স অক্ষটাই কিন্তু সেই কি অক্ষরেখা। বোঝা গেল? তাহলে লেখো যে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণটা কি হবে? অক্ষরেখা কোন অক্ষ ভাই? এবার এক্স অক্ষ। অক্ষরেখা যেহেতু এক্স অক্ষ, তাহলে তার ইকুয়েশন হবে কি y = 0। ভাইয়া আর একটা কাজ করো, আচ্ছা প্রচুর কম বেশি হয়েছে, যাই হোক না কেন, আমাকে কেউ কি একটা ব্যাখ্যা দিতে পারবা? ধরো এটা যদি ধরো নাম এল দিব, বা এল না হয়ে যদি পি হতো, এটা যদি এম হতো, তাহলে বলো তো এই এসপি আর পিএমটা কি সমান না? সমান কি না? আমার কথার উত্তর দাও। সমান। তার মানে এসপি আর পিএমটা সমান, এসপি আর পিএমটা সমান। এবার তুমি কি বলো তো ভাইয়া, এই যে উপরে যে পিএম আর এস জেড এটাও কি সমান কিনা? এই যে দেখো, এই যে পিএম এখান থেকে এতটুকু আর এস জেডটা কি সমান না ভাই? সমান কিনা? এবার বলো তো ভাইয়া ও থেকে জেড কত? এ। আর ও থেকে জেড এ, আর ও থেকে এস কত? এ। তাহলে বলো তো ভাই এখান থেকে এইটুকু, এই পুরাটা কত? মানে এখান থেকে এইটুকু পুরাটা কত? 2a না ভাইয়া? তার মানে বলো তো ভাইয়া এই পিএমটা কত? 2a। পিএমটা 2a, বা আমরা এটার নাম যদি পি না দিয়ে, নামই তো দেয়া, পি না দিয়ে যদি এল দেই, তাহলে এলএম কত? 2a। তার মানে এলএমটা আসলে কত বলো তো? 2a। ভাই বুঝছো? এলএম যদি 2a হয় তাহলে এসপি কত? এলএম 2a হলে এসপি কত বলো তো? 2a। এলএম 2a হলে এসপিটা 2a। তার মানে এই যে এস থেকে পি পর্যন্ত এটা কত বলো তো ভাইয়া? 2a। একইভাবে দেখো এখান থেকে এতটুকু কত বলো তো? 2a। তাহলে এটা নাম দিচ্ছি এল, এটার নাম দিলাম এল প্রাইম। ঠিক আছে ভাইয়া? এখন কেউ কি আমাকে বলতে পারো এল বিন্দুর স্থানাঙ্ক কত? এল বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা বলো তো এখান থেকে এতটুকু কত? এ। এতটুকু কত? 2a। তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কত? আবার এখান থেকে এতটুকু কত? এ। এতটুকু কত? এতটুকু কত? 2a। বাট y অক্ষের উপরের দিকে না নিচের দিকে? তাহলে এটা স্থানাঙ্ক কত হবে? a, -2a। তাহলে তুমি লিখতে পারবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা জানো? এল এল প্রাইম। আমি বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি এল এল প্রাইম হয়, কেউ আমাকে কি বলতে পারবা এল এল প্রাইম সমান কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এল এল প্রাইম। তোমরা দেখছিলা
এসপি সমান 2a, তাহলে এস আর এজ এ পি এইটুকু যদি 2a হয় তাহলে এইটুকু কত 2a, তাহলে 2a মিলে টোটাল কি, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম হচ্ছে 4a, আর সর্বশেষ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। হ্যাঁ, প্রান্তবিন্দু দুইটা কোনটা কোনটা আমরা জানো? এই যে উপকেন্দ্র পরাবৃত্তকে যে দুইটা বিন্দুতে ছেদ করছে, বলো তো উপকেন্দ্র পরাবৃত্ত, সরি উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তকে কোন দুইটা বিন্দুতে ছেদ করছে? একটা এল আর একটা কি এল প্রাইম। তাহলে বলো তো এল বিন্দুর স্থানাঙ্ক কত? a, 2a, আর এল প্রাইমের স্থানাঙ্ক কত? a, -2a। তার মানে প্রান্ত বিন্দু হচ্ছে একটা a, +2a আর একটা হচ্ছে a, -2a। তার মানে a, কি হবে বলো তো? +-2a। বোঝা গেল? তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু হবে a, কি বলতো? +-2a। ঠিক আছে ভাইয়া? ভাই এটা বুঝছো? খাতা বন্ধ করো না ভাই প্লিজ, আর বেশি না, 3 থেকে 4 মিনিটে তোমাকে আরেকটা শেখাবো। আচ্ছা, এবার ধরে নাও যে যে উপবৃত্ত যেটা আছে এটা আবারও আগের মতো হা করে আছে, মানে এবার এক্স ওয়াই অক্ষের দিকে হা করে আছে, তো আগের মতো আবারও শীর্ষবিন্দু কোথায়? মূল বিন্দুতে। শীর্ষবিন্দু আবারও মূল বিন্দুতে। আচ্ছা, তো বলো তো উপকেন্দ্র অবশ্যই কি হা করা অংশের ভিতর থাকবে, তাই না? আচ্ছা, তো এখন আমাদের গল্প করার সময় নাই, তো এখন দেখো ভাইয়া, এটা হচ্ছে কি উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে দ্বিঘাক্ষ। হ্যাঁ, তাহলে দেখো বিষয়টা হচ্ছে কি, শীর্ষবিন্দু আবারও 0 0 নিছ। হ্যাঁ, এবার উপকেন্দ্র দেখো ভাইয়া, আমরা এখান থেকে উপকেন্দ্রের নাম দিলাম এস, বা দেখো এসপি, এস এটা ধরো পি, পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব পিএম। তো এসপি আর পিএম কিন্তু সবসময় কি সমান। তো এখন পি বিন্দুর অবশ্যই কি এক্স, ওয়াই। হ্যাঁ, আর এস হচ্ছে, আমরা একটা কাজ করি ভাই, এখানে এতটুকু দূরত্ব ধরে নেই এ, তাহলে কেউ বলতে পারবা এস বিন্দুর স্থানাঙ্ক কত? এ এতটুকু এ, এই এস বিন্দু কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর, অবশ্যই কি এক্স এর মান 0 0, কত? তাহলে এখন বলো তো ভাই, এইটুকু এ হলে এটুকু কত? এ। এটা কার সমান্তরাল? এই যে সরলরেখাটা দ্বিঘাক্ষ দেখতে পাচ্ছ, কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হলে কি হয়? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কি হয়? y = সামথিং, and y = সামথিং বলতে কত দূরত্বে আছে? এ দূরত্বে, বাট এ দূরত্বে কি উপরের দিকে না মাইনাসের দিকে? তার মানে দ্বিঘাক্ষের সমীকরণ y + a = কত? 0। এটা দ্বিঘাক্ষের সমীকরণ। তাহলে তোমাকে বলা যাচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0, a। তারপর দ্বিঘাক্ষের পাদবিন্দু কত? কেউ বলতে পারবা? দেখো তো দ্বিঘাক্ষের পাদবিন্দু, এই যেটা নাম দিলাম হচ্ছে আমরা জেড। কেউ বলতে পারবা তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এটা কোন অক্ষের উপর? এই জেড বিন্দুটা কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর, মানে এক্স এর মান 0। আর এখান থেকে কত দূরত্ব আছে? এ দূরত্ব। এ দূরত্ব উপরের দিকে না নিচের দিকে? মাইনাসের দিকে, তার মানে -a। তাহলে দ্বিঘাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে 0, -a। ঠিক আছে? আচ্ছা দেখো দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণটা তাহলে কি বের হয়েছিল? y = -a। ঠিক আছে ভাইয়া, এবার একটা কাজ করো, আমরা তো জানি আগের মতো এসপি = পিএম হয়ে গেছে ভাই। এসপি, এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব কত বলো তো ভাইয়া? এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আগের মতো এক্স মাইনাস ভুজদ্বয়ের অন্তর্ফল তারপর স্কয়ার কোটিদ্বয়ের অন্তর্ফল, তাহলে y - a তারপর স্কয়ার।
আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, এই যে পি বিন্দু হতে দ্বিঘাক্ষ তো এই যে এটা, এর উপর লম্ব দূরত্ব যখন বের করবা, পিএমটা বের করবা, এই সরলরেখাটা হুবহু লেখো y প্লাস এ, নিচে রুট ওভার এক্স এর সহগ, এক্স কত 0, তারপর স্কয়ার y সহগ 1, তারপর স্কয়ার। ক্যালকুলেশন করলে এখানে কি এক্স স্কয়ার প্লাস y মাইনাস এ তার হোল স্কয়ার সমান কি y প্লাস এ তার হোল স্কয়ার। তাহলে দেখো এক্স স্কয়ার সমান y প্লাস এ তার হোল স্কয়ার, এই প্লাসটা ওই পাশে গেলে মাইনাস y মাইনাস এ তার হোল স্কয়ার, বা এক্স স্কয়ার সমান a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab, তাহলে 4a ইনটু y। ঠিক আছে, তাহলে এক্স স্কয়ার সমান 4ay, ভাই এটা একটা কার ইকুয়েশন? পরাবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, এটা পরাবৃত্তের ইকুয়েশন। এখন দেখো তো কার পর 1, y এর পর 1, হা করে আছে কোন অক্ষের দিকে? y অক্ষের দিকে। সামনে কি প্লাস, এইজন্য y অক্ষের ধনাত্মক দিকে হা করে আছে। ওকে ভাইয়া, এখন আমরা একটু কম্পেয়ার করব। তুমি আগের খাতাটা একটু বের করো আগেরটার জন্য, দেখো তো তুমি কোনো চেঞ্জ খুঁজে পাচ্ছ কিনা। আগের শীর্ষবিন্দু যায়, এবারও শীর্ষবিন্দু কি তাই, বাট আগের বার উপকেন্দ্র ছিল a,0, এবার হয়েছে কি 0,a। আগের বার দ্বিঘাক্ষের পাদবিন্দু ছিল -a,0, এবার হয়েছে 0,-a। দেখো তো উল্টাটা না, আগের বার দ্বিঘাক্ষ ছিল x সমান -a, এবার হয়েছে কি y সমান -a। তাহলে বলো তো ভাইয়া, এবার উপকেন্দ্রের সমীকরণটা কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগের বার কি ছিল? x = a, তাহলে এবার কি হবে? y = a। বলো তো ভাইয়া, এই পরাবৃত্তটা এদিক থেকে এখানে ঘোরাও, সেদিকে ঘোরাও, এই লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে কি কোনো চেঞ্জ হবে? মাথায় রাখবা দুইটা জিনিস সেম, একটা হচ্ছে শীর্ষবিন্দু আর একটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4a, আগের মতোই। মানে তুমি সবই ওই একটাই মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখবা, যদি y এর উপর স্কয়ার হয় তাহলে হবে ওই যে যেটা মনে রাখবো ওটা মনে রাখবা, আর এক্স এর উপর স্কয়ার করলে সবকিছু জাস্ট কি উল্টা। এবং লাস্ট তুমি বলো তো ভাই, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু আগের বার কি হয়েছিল? এবার তোমরা বলো, আগের বার হয়েছিল কিন্তু a, +-2a, তাহলে এবার তোমরাই বলো তো এবার তাহলে কি হবে? +-2a, আগের বার হয়েছিল a, +-2a, তাহলে এবার হবে +-2a, কি হবে a। বোঝা গেল? তার মানে +-2a, a, এতটুকুই। ঠিক আছে ভাই? ভাইয়া খেয়াল করো, এই যে একটা স্থির বিন্দু, যে বিন্দুর পরিচয় দিয়েছিলাম যে বৃত্তের ক্ষেত্রে এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, আর উইথাউট বৃত্ত এটার নাম কি? উপকেন্দ্র। আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রে এটা কেন্দ্র, বৃত্ত বাদ দিয়ে বাকি যাই হোক না কেন তাদের ক্ষেত্রে এটা কি? উপকেন্দ্র। আচ্ছা, সেই উপকেন্দ্রটা এস। তোমরা গত ক্লাসে দেখছিলা এস হতে যে কোনো একটা বিন্দু পি এর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্বটা কি? পিএম। এই অনুপাত সর্বদা একটা কি সংখ্যা? ধ্রুব সংখ্যা। তার মানে ই সমান কি বলতো? এসপি ডিভাইডেড বাই কত? পিএম। ই সমান কি? এসপি বাই কত? পিএম। এস হতে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব পিএম একটা ধ্রুব সংখ্যা, তাকে আমরা বলতাম কিন্তু ই। এবং তোমরা জানতে এরকম অনেক বিন্দু পাওয়া যেত যে বিন্দুগুলাকে আমরা একটা সেটের অন্তর্ভুক্ত করি, যে সেটটার নাম দেই px, y। এখন এই যে উপকেন্দ্র, এটা তো একটা স্থির বিন্দু, তাহলে বিন্দুর তো একটা স্থানাঙ্ক আছে, তো আমরা ধরে নিলাম এই স্থানাঙ্ক আলফা, বিটা। আর এই যে দ্বিঘাক্ষ, একটা কি সরলরেখা, আর সেই সরলরেখারও তো অবশ্যই একটা সমীকরণ আছে। তো এই সমীকরণটার নাম দিলাম আমরা lx + my + n = 0। এটা হচ্ছে দ্বিঘাক্ষ বা এই সরলরেখা। তো আমরা কিন্তু জানি E = SP/PM, বা শুধু SP সমান কি
ই ইন্টু কত বলো তো পিএম, শুধু এসপি সমান কি ই ইন্টু পিএম। এই পি বিন্দু হতে এই দ্বিঘাক্ষ যে সরলরেখা তার লম্ব দূরত্ব কেমন হবে, ওই হুবহু সরলরেখার সমীকরণটা লিখবা। কি সরলরেখা? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম, নিচে রুট ওভার এক্স এর সহগ এল তারপর স্কোয়ার, ওয়াই এর সহগ এম তারপর স্কোয়ার। লম্ব দূরত্ব ভুলে গেলে আমি আবারও রিপিট করতেছি, তোমরা সরলরেখার লাস্টের চ্যাপ্টারটা দেখে নিও। তাহলে পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, দ্বিঘাক্ষ একটা সরলরেখা, ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব। ওকে, এবার একটা কাজ করো ভাইয়া, তুমি স্কোয়ার করে ফেলো। স্কোয়ার করলে এক্স মাইনাস আলফা তারপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার। স্কোয়ার করছো, তাহলে এর উপরে স্কোয়ার আসবে, আর এখানে যা হবে এই এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন তার হোল স্কোয়ার, নিচে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, নিচে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ভাইয়া এখন তুমি যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটার নাম যা কণিকের আদর্শ সমীকরণ, এটা কণিকের আদর্শ সমীকরণ। তো এখন বিষয় হচ্ছে যে তুমি কণিকের যে আদর্শ সমীকরণটা দেখতে পাচ্ছ, চেহারা কি খুব ভালো লাগতেছে? তুমি কি আর আদর্শ গ্রহণ করবা? করবা না। তার মানে আমরা এখন চাইবো যে চেহারাটা যাতে একটু মানে সুন্দর কোনো আকারে চলে আসে, আর সেই ক্ষেত্রে তোমাকে কিছু মেকআপ টেকআপ করে দিতে হবে। আমি প্রশ্ন হচ্ছে কেমনে করবা? হ্যাঁ, এই কাজটা করবা কেমনে? তো তুমি কেমনে করবা তার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি তোমাদের। তুমি যদি এটাকে আদৌ স্কোয়ারটা ভেঙে দিতা, এক্স মাইনাস আলফা এর স্কোয়ারটা ভেঙে দিতা, এটা কিন্তু এরকম একটা পাইতা, এক্স স্কোয়ার পাইতা, তাই না? স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার পাইতা। কিন্তু বলো তো ভাইয়া, এই পাশে নিচে যে এল স্কোয়ার এম স্কোয়ারটা, সেটা এসে অবশ্যই আবার সেই এক্স স্কোয়ারের সাথে কি হয়ে যেত? গুণ হয়ে যেত, তাই না ভাইয়া? আবার দেখো মাইনাস, তুমি কিন্তু টু আলফা এক্স পাইতা গুণ করলে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে তখন কি আলফা না? তাই পাইতা কি না? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার করলে কিন্তু মাইনাস টু আলফা এক্স এ পাইতা। কিন্তু বলো তো ভাই, সে টু আলফা এক্স এর সাথে আবার গুণ হতো কি এল স্কোয়ার এম স্কোয়ার, তাহলে সেটাই যে এখানে গুণ হয়ে গেছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক একইভাবে তোমার এই যেখানে আলফা স্কোয়ার পাইতা প্লাস, সে আলফা স্কোয়ারের সাথে গুণ হতো কি এল স্কোয়ার এম স্কোয়ার, তার মানে আলফা স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার। শুধুমাত্র কি এইভাবে এক্সেপ্টটাই আবার ওয়াই স্কোয়ারও করতা, তার সাথে ওটা গুণ হতো, ঠিক আছে? আবার ওয়াই স্কোয়ার করতা, তার সাথে গুণ হতো, হতো কি না তুমি আমাকে বলো? গুণ হতো। আবার তার মানে নিচের পার্টটা এই পাশে চলে আসলো। আবার দেখো তো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন তার হোল স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করে এটা চেহারা দেখতে কেমন? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তুমি কিন্তু জানো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বি সি সি এ। তার মানে অবশ্যই এখানে এল স্কোয়ার এক্স স্কোয়ার হতো, এবং তার সাথে আবার কি গুণ আকারে থাকতো? ই স্কোয়ার। বোঝো না? মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একইভাবে এল স্কোয়ার এক্স স্কোয়ার তার সাথে স্কোয়ার গুণ হতো। তারপরে দেখো তো ভাইয়া, এই যে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে স্কোয়ার গুণ হতো, এন স্কোয়ার তার সাথে কি গুণ হতো? ই স্কোয়ার। সবগুলো লিখতে গেলে প্রচুর সময় লেগে যায়। আবার কি হতো? টু এ বি, বোঝার চেষ্টা করো। টু এ বি যখন হতো, তাহলে টু ইন্টু এল ইন্টু এম ইন্টু কত বলো তো?
এক্স ওয়াই থাকতো, তাই না? 2ab যখন লিখতা, এই দেখো আমার কথা বোঝার চেষ্টা করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ধরো তিনটে লিখছে এখানে, তারপর 2ab, তাহলে 2 ইন্টু l ইন্টু m, 2 ইন্টু l ইন্টু m y, কিন্তু এই 2ab এর সাথে আবার কি গুণ আকারে আছে, e স্কয়ার, তাহলে e স্কয়ার এটা হতো বা এরকম x, ও সরি ভুল করে আমি, শুধু y হবে নাকি xy হবে? xy হবে না? 2ab যখন করবা 2l ইন্টু m ইন্টু l ইন্টু m ইন্টু xy, আর e স্কয়ারটাও কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক একইভাবে বাকিগুলোও গুণ হবে, ab করছো, bc করবা, ca করবা, এরকম আরো কিছু আসবে। আমি পরের লাইনটাতে সবগুলা ধরো এরকম গুণ করে ফেলছি, আমি সবগুলা দেখাই নাই, মাঝে মাঝে দুই একটা দেখাইছি। আর পরের লাইনে এসে দেখো তো ভাইয়া, এর সাথেও এক্স স্কয়ার আছে, এর সাথেও এক্স স্কয়ার আছে, তাহলে এইটা যদি এই পাশে চলে আসে, তারপরে যদি তুমি কমন নাও, তুমি একটু সহজ করে চিন্তা করো, তারপর যদি তুমি কমন নাও, তাহলে অবশ্যই কি কমন নিবা বলো তো? এক্স স্কয়ার। এক্স স্কয়ার কমন নিলে এখানে আছে কি, এল স্কয়ার প্লাস কি এম স্কয়ার, আর এখানে এক্স স্কয়ারের সাথে কি আছে, ই স্কয়ার এল স্কয়ার, তার সামনে প্লাস, এই পাশে আসলে কি ই স্কয়ার এল স্কয়ার। বোঝা গেল ভাই? বুঝছো? প্লাস ডট ডট ডট, একইভাবে কি পাবা, ওয়াই স্কয়ার আসবে। বোঝো নি? তুমি কি শুধু এখান থেকে এক্স স্কয়ারটাই পাবা, এখানে কি এরকম ওয়াই স্কয়ার পাইতা না ভাইয়া? তার সাথে এরকম কিছু কনস্ট্যান্ট আসতো কিনা? আসতো। আবার বলো তো ভাই, এখানে কি দেখতে পাচ্ছ, 2xy পাচ্ছ, বলো তো তার সাথে কিছু কনস্ট্যান্ট আছে কিনা? বাট ওটা এই পাশে যদি চলে আসে, ধরো প্লাস মাইনাস যাই হোক না কেন, বা ধরো মাইনাসে আসে, আমরা প্লাস লিখলাম, ডট ডট কিছু তো একটা আছে, তার সাথে গুণ আকারে আছে কত, এক্স ওয়াই। আমি এটাই লেখার কথা, ধরো মাইনাস 2 স্কয়ার এল এম তুমি লিখতে পারো, বাট ওটা না লিখে আমি এটুকু পরিবর্তে লিখছি ডট ডট। আবার বলো তো ভাইয়া, এখানে কি আসার কথা, একটা এক্স, এই যে এক্স আসবে, এখান থেকেও কিন্তু তুমি একটা এক্স পাবা, কমন নিলেও দেখো এক্স আছে, তার সাথে কিছু কনস্ট্যান্ট আছে। দেখো এই কথাটা তো আমরা বোঝো না, এবার একটু বোঝাই। আমি বলতে চাচ্ছি, তুমি যদি এই স্কয়ার গুলো ভেঙে দাও, এই স্কয়ার গুলো প্রত্যেকে যদি ভেঙে দাও, ভেঙে দেওয়ার পর এক্স স্কয়ার কমন নিলাম, এক্স স্কয়ার যখন কমন নিছো, তখন সামনে কিছু কনস্ট্যান্ট থাকবে, এরকম দেখো এক গাদা কনস্ট্যান্ট না, এটা জেনুইনটাই লিখছি। ঠিক ভেঙে দেওয়ার পর ওয়াই স্কয়ার পাবা, তার সামনে এরকম এক গাদা কি পাবা, কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট গুলো লিখি নাই, তবে এইটুকু ডট ডট দিছি, মানে ওটা কি আছে, কনস্ট্যান্ট আছে, এখানে যেরকম বেশ কয়েকটা কনস্ট্যান্ট আছে। তারপর বলো তো, আমরা স্কয়ার করার পরে কি পাইছিলাম, এক্স ওয়াই যুক্ত পদ, তাহলে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে, তার সামনে কি থাকবে, কনস্ট্যান্ট। আবার বলো তো, এটা স্কয়ার করে দিলে কি, এই যে 2 আলফা এল স্কয়ার এম স্কয়ার এক্স আছে, তার মানে কি পাওয়া যাবে, এক্স পাওয়া যাবে। আবার বলো তো, এটাকে স্কয়ার করে দিলে কি পাওয়া যাবে, ওয়াই স্কয়ারও পাওয়া যাবে, আবার কি পাওয়া যাবে, ওয়াইও পাওয়া যাবে, তাহলে ডট ডট ওয়াই পাবা। আবার বলো তো ভাই, এক গাদা তুমি কনস্ট্যান্ট পাবা, এক গাদা কনস্ট্যান্ট পাবা, কেমনে, এই যে দেখো এখানে শুধু কনস্ট্যান্ট, আলফা স্কয়ার এল স্কয়ার এম স্কয়ার, আবার এখানে পাবা বিটা স্কয়ার এল স্কয়ার এম স্কয়ার, আবার এখানে পাবা এন স্কয়ার, তার সাথে গুণ হবে কি ই স্কয়ার। এই সবগুলা কনস্ট্যান্ট ধরো এখানে, সবগুলোকে পাশে নিয়ে আসছো, ইকুয়াল কত, 0। ঠিক আছে, ইকুয়াল 0। এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও সবাই। প্রশ্নটা কি ভাই, এল একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, ই একটা কনস্ট্যান্ট, এই এল একটা কনস্ট্যান্ট, তাদেরকে স্কয়ার করছো, যোগ বিয়োগ করছো, ক্যালকুলেশন করলে কি একটা কনস্ট্যান্ট আসবে? এই যে এক গাদা কনস্ট্যান্টকে স্কয়ার করতেছো, যোগ বিয়োগ করতেছো, সেখান থেকে একটা কি পাওয়া যাবে, কনস্ট্যান্টে পাওয়া যাবে, আর সেই কনস্ট্যান্টের নাম দিলাম আমরা এ। মেইন কথা হচ্ছে এই জিনিসটার চেহারা খুব একটা ভালো লাগতেছিল না, তারপরে কি করছো, স্কয়ার করবা। তোমাদের কারো যদি এটা বুঝতে খুব অসুবিধা হয়, বাসায় গিয়ে কি করবা, পুরোটা স্কয়ার করে নিবা, তারপর সবগুলোকে এক পাশে বার করবা, তারপর এক্স স্কয়ার গুলা কমন নিবা, ওয়াই স্কয়ার কমন নিবা, এক্স ওয়াই কমন নিবা, তারপর এক্স কমন নিবা, ওয়াই কমন নিবা, আবার কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখবা, রাখলে দেখবে এরকম একটা চেহারা পাবা।
বাট এক্স স্কোয়ারের সাথে যে এক গাদা কনস্ট্যান্ট তার নাম দিয়েছে কি এ। ঠিক একইভাবে ওয়াই স্কোয়ারের সাথে দেখো তো এক গাদা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, তার নাম দিব কি বি। বোঝা গেল? তারপর এই যে এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই এর সাথেও কিন্তু এরকম বেশ কিছু কনস্ট্যান্ট গুণ আকারে থাকে। সেই কনস্ট্যান্টের নাম তোমাদের মনে হচ্ছে সি দিব, বাট আমরা শুধু যে কনস্ট্যান্ট আসবে যখন একদম লাস্টে দেখো তো এক গাদা কনস্ট্যান্ট যোগ বিয়োগ আকারে আছে, ওটার নাম দিব সি। তাহলে এটা ভিন্ন একটা নাম দিই ভাই, তাহলে কি ডি দিব না? ডিও দিব না, আমরা নতুন একটা কিছু দিই, নাম দিব হচ্ছে 2H। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই আমি বুঝলাম যে আপনি এবিসি দিবেন, তারপর নতুন কিছু দিতে চাচ্ছেন, সেজন্য এইচ দিলেন, মেনে নিছি, বাট 2 কেন? ভাই আমাদের এরপর এই কণিকের সাধারণ সমীকরণ থেকে কিছু মানে স্পেসিফিক কণিকগুলোতে যাওয়ার কিছু ফর্মুলা আছে আলাদা। তো ওই ফর্মুলাতে তুমি যখন যাবা তখন সমস্যাটা হবে কি, দেখবা যে এক্স স্কোয়ারের সহগের প্রয়োজন পড়ে, ওয়াই স্কোয়ারের সহগেরও প্রয়োজন পড়ে, বাট এক্স ওয়াইয়ের যে সহগ তার পুরোটার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে তার অর্ধেকের। তাহলে এক্স ওয়াইয়ের সহগ কত বলো তো? 2H, তার অর্ধেক কি H। এই জন্য ভাইয়া আমরা যাতে ওই পরে চেহারাটা সুন্দর দেখায়, এই জন্য আমরা H না লিখে লিখছি কি 2H, যাতে পরের চেহারাটা একটু কি দেখায়, সুন্দর দেখায়। ওকে, তারপর এই যে এক্স ছিল, এক্স এর আগেও কিন্তু এক গাদা কনস্ট্যান্ট, তোমরা বাসায় গিয়ে প্রয়োজনে ক্যালকুলেশন করে দেখবা, এক গাদা কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্টের পরিবর্তে লেখো 2G। তারপর এই যে ওয়াই, ওয়াই এর সাথে কি এক গাদা কনস্ট্যান্ট, এটাকে লিখবা কত 2F, প্লাস এই যে এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্টের নামই কি সি, সমান কত 0। বোঝা গেল? তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2H এক্স ওয়াই প্লাস 2GX প্লাস 2FY প্লাস সি সমান কত 0। ভাই আগেরটা ছিল কণিকের আদর্শ সমীকরণ, আর এবার যে সমীকরণ দেখতে পাচ্ছ এটা কণিকের সরল সমীকরণ বা সাধারণ সমীকরণ। তো এখান থেকে একটা জিনিস তোমাকে একটু বলে রাখি, তা হচ্ছে এই যে কণিকের সাধারণ সমীকরণ আছে, তো সাধারণ সমীকরণে কিছু স্পেসিফিক বিষয় নিয়ে তুমি একটা নির্ণয় করলাম, যেমন এক্স স্কোয়ারের সহগ কত এ, ওয়াই স্কোয়ার সহগ কি বি, আর ধ্রুবপদ কি সি। এটাকে তুমি রাখলাম মুখ্য কর্ণে। তারপর এক্স ওয়াই এর যে সহগ তার অর্ধেক হচ্ছে কি এইচ, এক্স এর সহগ কত জি, সরি 2G, তার অর্ধেক জি এখানে রাখলাম। মানে এইভাবে আমরা চিন্তা করলে এইচ জি এবং কি আছে এফ, তো এখানে এইচ নিলে এখানে জি, এখানেও এইচ, এখানেও জি, বাকি দুটা কি আছে ফাঁকা জায়গা, ওই ফাঁকা দুইটাতে এফ নিবা। তোমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে এইচ জি আর এফ এটা কিন্তু কি এই এক্স এর সহগ যা তার অর্ধেকটা হচ্ছে এইচ, এক্স এর যে সহগ তার অর্ধেকটা জি, এবং ওয়াই এর যে সহগ তার অর্ধেকটার নাম হচ্ছে এফ। ওকে ভাই? আচ্ছা, তো এইটা যদি 0 হয় তাহলে তুমি যে জিওমেট্রিক্যাল শেপ পাবা তার নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি কখনো 0 হয়, এই ধরনের ইকুয়েশন থেকে তুমি এরকম প্যাটার্নে কিছু বানাইছো, যদি কখনো 0 হয় তখন সেটা কি হবে বলতো, জোড়া সরলরেখা। আর প্রশ্ন হচ্ছে 0 যদি না হয়, তাহলে 0 না হলে তাহলে অন্য কিছু হবে। অন্য কি হবে দেখো, নট ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা সরলরেখা হইতে পারে,
বৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। বোঝা গেল? এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিবা তারা অবশ্যই এটা মনে রাখবা, মাথায় রাখো। তুমি যে মুখ্য কর্ণ লিখছো এ বি এবং সি, এ বি এবং সি, এ এবং বি, এটা কার সহগ? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ এ এবং বি, আর সি কি? কনস্ট্যান্ট। ঠিক আছে, তারপর দেখো তো ভাইয়া, এই এইচ জি এবং এফ, এইচ হচ্ছে কি এক্স ওয়াই সহগের কি অর্ধেক, জি হচ্ছে কি এক্স এর সহগের অর্ধেক, আর এফ হচ্ছে কি ওয়াই সহগের অর্ধেক। দেখো এই পাশে এইচ জি, এখানেও এইচ জি, তারপর এখানেও এফ। ভাই এটার একটা বড় বিষয় হচ্ছে কি, তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো তাও এই সেম জিনিসটাই পাবা, এটি সমান এই হবে। এটা যদি ট্রান্সপোজ করো তাহলে এটা নির্ণয় কেন নিয়ে আসলাম? আচ্ছা, এই নির্ণয়টা হচ্ছে যে তুমি কেমনে নিয়ে আসছো সেটা তো বুঝছো। এইটা যদি জিরো হয় তাহলে হবে জোড়া সরলরেখা। এই কণিক থেকে গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম না, সরলরেখা পাওয়া যায়, জোড়া সরলরেখা পাওয়া যায়, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখন এই ইকুয়েশনের কি ঘটলে তুমি বুঝবা এটা বৃত্ত, কি ঘটলে বুঝবা জোড়া সরলরেখা? যদি এরকম করে তুমি নির্ণায়কের ফর্ম নিয়ে আসো আর সেটা যদি কি হয়, জিরো হয়, তখন তুমি বুঝে যাবা এটা আসলে কি জোড়া সরলরেখা। এটা যদি জিরো হয় তাহলে জোড়া সরল, আর জিরো না হলে তাহলে কি? এই যে বাকি এগুলা জিরো হলে জোড়া সরলরেখা, আর জিরো না হলে যে বাকি যা দেখতে পাচ্ছ এগুলো খেয়ে যায়। ব্যাখ্যা হচ্ছে, দেখো সরলরেখা হওয়ার জন্য তোমরা তো রিসেন্ট সরলরেখা করে আসো, রিসেন্ট অনেকদিন আগে করছো আর কি। তো সরলরেখা কিন্তু তোমরা কোনোভাবে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স যুক্ত পদ দেখো না, দেখছিলা কি? সরলরেখার ক্ষেত্রে কি এক্স স্কোয়ার পাইছো, ওয়াই স্কোয়ার পাইছো? এক্স যুক্ত পদ ছিল না, তার মানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স যুক্ত পদ সরলরেখার ক্ষেত্রে থাকবে না। তাহলে কি হবে? এ বি এবং এইচ এর মান কি হবে? জিরো। এ জিরো হওয়া মানে কি এক্স স্কোয়ার থাকবে না, বি জিরো হওয়া মানে কি ওয়াই স্কোয়ার থাকবে না, আর এইচ জিরো হওয়া মানে কি এক্স ওয়াই থাকবে না। তাহলে টু জি মানে এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, ওয়াই এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, আবার শুধু আলাদা করে একটা কি থাকতে পারে? কনস্ট্যান্ট। তাহলে এই কেজে থাকলে তখন সেটা হবে কি সরলরেখা। তো এটা তোমরা জানো আগে থেকে। এখন বৃত্ত হওয়ার শর্ত কি? বৃত্ত হওয়ার শর্ত এ আর বি কে সমান হতে হবে। এ আর বি সমান মানে কি? এ কার সহগ, বি কার সহগ। তার মানে মাথায় রাখতে হবে বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটাকে কি হতে হবে? সমান। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়, এটা বৃত্তের প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে কোনোভাবেই, দেখো তো এইচ জিরো মানে কি? এইচ জিরো হওয়া মানে কি এক্স ওয়াই থাকবে না। তাহলে বৃত্ত পাওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হতে হবে সমান, এবং কোনোভাবেই কার থাকা যাবে না? এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তাহলে এবার চলো দেখো তো ভাই এটা বৃত্ত কিনা। এই যে কয়েকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ, এটা কি বৃত্ত? কেন না? এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ার সহগ 2, সহগ কিন্তু সমান না, কিন্তু এক্স যুক্ত পদ আছে ভাই নাই, তারপর এটা বৃত্ত না। কেন বৃত্ত না? কারণ এটা কি সহগ সমান নয়। দেখো তো এইটা বৃত্ত কিনা, দেখো কোনোভাবে এখানে কি এক্স যুক্ত পদ আছে না, তাহলে বৃত্ত হতে পারে। বৃত্ত হতে পারে কখন? যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ কি হয়? সমান হয়। দেখো তো ভাই এটা বৃত্ত কিনা? কেন বৃত্ত না? কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কোয়ার সহগ কি -1, তার মানে এটা আর যাই হোক কি না, বৃত্ত না। বোঝা গেল? ওকে, এবার তোমাকে আরেকটা দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 7 = 0। বলো তো ভাই এবার এটা বৃত্ত কিনা? এখানে যে এক্স নাই, খালি না ওয়াই আছে? ভাই আমাদের কি বৃত্ত হওয়ার শর্তের মধ্যে এক্স থাকা লাগবে এরকম কোনো কথা আছে? না। তার মানে এক্স কি এটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হয়েছে কিনা, দুটাই সহগ কত? 1, তার মানে অবশ্যই এটা কি বৃত্ত।
দ্বিতীয়ত এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, এর মধ্যে কি কোনো প্রকার এক্স ওয়াই যুক্ত পদ আছে? ভাই নাই। এখন এক্স থাকলো নাকি ওয়াই থাকলো এটা আমাদের দেখার বিষয় না, তাহলে অবশ্যই এটা কার ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন। বোঝা গেল? ওকে, এবার এইটার দিকে একটু খেয়াল করো। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x প্লাস 5y মাইনাস 1, এটার বৃত্ত কি না? এটা কি সরলরেখা? অবশ্যই সরলরেখা না, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এটা সরলরেখা? এটাও সরলরেখা। এটা সরলরেখা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4xy মানে এক্স ওয়াই সবই আছে, তাহলে সরলরেখা না, বৃত্ত না। এখন বৃত্ত না হয়ে বা সরলরেখা যদি না হয় তাহলে সেটা হবে পরাবৃত্ত, না হয় হবে উপবৃত্ত, না হয় হবে কি অধিবৃত্ত। এখন কোনটা হবে এটা বের করার জন্য তোমাকে একটা কাজ করে বের করতে হয়, তা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার। তুমি এবি মাইনাস এইচ স্কোয়ার বের করবা, বের করার পরে দেখবা এবি মাইনাস এইচ স্কোয়ার বের করবা, বের করার পর যদি 0 আসে তাহলে সেটা কি পরাবৃত্ত, যদি পজিটিভ আসে তাহলে সেটা উপবৃত্ত, মানে 0 থেকে বড় মানে পজিটিভ, আর যদি নেগেটিভ আসে মানে 0 থেকে ছোট আসে তাহলে সেটা কি অধিবৃত্ত। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এবার কি বের করা? এবি মাইনাস এইচ স্কোয়ার বের করে ফেলা। এবি মাইনাস এইচ স্কোয়ার বের করব। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এ বলতে কার সহগ, বি বলতে কার সহগ? ওয়াই স্কোয়ার। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত? সেটা 1। বি হচ্ছে কার সহগ? ওয়াই স্কোয়ার সহগ কত? এটা 2 মাইনাস এইচ এর উপর স্কোয়ার। এইচ বলতে কত ভাই? এইচ বলতে এক্স ওয়াই যুক্ত যে পদ তার সহগের অর্ধেক, এক্স ওয়াই যুক্ত পদের যে সহগ তার অর্ধেক। এক্স ওয়াই যুক্ত পদ কি এখানে আছে? নাই বলতে সহগটা 0, তারপর স্কোয়ার কত আসে? 2। তাহলে 2টা কি 0 থেকে ছোট না বড়? 0 থেকে বড় হলে সেটা কি হয়? উপবৃত্ত। তার মানে প্রথম যে ইকুয়েশনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এটা একটা কার ইকুয়েশন? উপবৃত্তের ইকুয়েশন। বোঝা গেল ভাইয়া? এবার পরেরটা দেখো, এখানেও এটা বৃত্ত না, কারণ একটার সহগ 1 একটা সহগ -1। তাহলে আবারও এখানেও এবি মাইনাস এইচ স্কোয়ার করে ফেলো। তো এবি মাইনাস এইচ স্কোয়ার করার পরে দেখো তো ভাইয়া কি আসবে? এ কার সহগ? এক্স স্কোয়ার সহগ কত? সেটা 1। বি কার সহগ? ওয়াই স্কোয়ার সহগ কত? -1। এবি মাইনাস এইচ এর উপর স্কোয়ার। এইচ বলে কিছু আছে এখানে? এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে? ভাই পদ নাই, তার মানে কি 0। বলো তো তাহলে এটা কার ইকুয়েশন? উপবৃত্ত নাকি অধিবৃত্ত? অধিবৃত্ত। একটা জিনিস মাথায় রাখবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে উপবৃত্তের ইকুয়েশনের সামনে দুটার সামনে প্লাস থাকবে এবং একটার সামনে কম একটার সামনে বেশি, এ আর বি কম বেশি হবে। আর অধিবৃত্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটার সামনে প্লাস আর একটার সামনে কি মাইনাস, একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস। ঠিক আছে, এটা হবে আর কি। আর পরাবৃত্তের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি ওই এক্সাম্পলটা দেইনি, দেখবা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে মাঝে যে কোনো একটা মিসিং হবে। আমি কিন্তু বলছি ম্যাক্সিমাম, নট আমি বলে দেয়নি এটাই হবে, এটা হলেই ওটা হয়, নো। এটা তোমরা দেখবা, কারণ এই পরাবৃত্তের আলাদা চ্যাপ্টার, উপবৃত্তের আলাদা চ্যাপ্টার, অধিবৃত্তের আলাদা চ্যাপ্টারে গেলে এগুলো মোটামুটি প্রচুর পরিমাণে দেখবা। তবে এখন যে কনসেপ্ট, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। মানে একটা ইকুয়েশন দিয়ে বললো এটা কিসের ইকুয়েশন বা জ্যামিতিক ভাবে কি নির্দেশ করতেছে, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা নাকি কি, এই সো এরকম আর কি বিষয়। এখন বলো এটাও কিন্তু আর যে বৃত্ত না। কেন বৃত্ত না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব মিলে গেলেও এক্স ওয়াই আছে, এজন্য বৃত্ত না। আর যেহেতু বৃত্ত না তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করে চেক করো এটা কি। এ কত? এক্স স্কোয়ার সব কত? বি কত? বি হচ্ছে ওয়াই স্কোয়ার সব 2 মাইনাস এইচ কি? এইচ হচ্ছে এক্স ওয়াই যুক্ত যে পদ তার সহগের কি অর্ধেক। তাহলে কত হবে? এক্স ওয়াই যুক্ত পদের সহগ কি -4, তার অর্ধেক কি এইচ এর উপর স্কোয়ার। তাহলে এবার তুমি বলো তো এই 4 - 4 না, তার মানে কত আসছে? 0 আসছে। তাহলে 0 আসলে সেটা কি
পরাবৃত্ত। তার মানে ab মাইনাস এইচ স্কোয়ার সমান 0 মানে এটা আলটিমেটলি কার ইকুয়েশন ভাইয়া? পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে বলো তো এরকম চার্ট থেকে আমরা যে কোনো কণিক, কোন কণিকটা কি সেটা আমরা বলতে পারি না? গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, আমি জানি আজকে নতুন করে না দেখালেও চলবে, উপকেন্দ্র এস, যেটা বৃত্তের ক্ষেত্রে আমরা বলেছিলাম কেন্দ্র। এখন এই উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক দাও আলফা কমা বিটা। তোমরা গত ক্লাসে দেখছিলা যে এস পি আর পিএম যদি সমান হয় তাহলে কি পাওয়া যেত? দেখাইছি না গত ক্লাসে সময় নিয়ে? এস থেকে যে কোনো একটা স্থির বিন্দু থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব আর এই পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব যদি কি হয়, অনুপাতটা সমান হয়, এস পি আর পিএম যদি সমান হয় তাহলে ইর মান কত পাইতা? 1। আর ইর মান 1 হলে তখন সেটা কি? পরাবৃত্ত। তাহলে গত ক্লাসে আমরা এটা তোমাদের প্রমাণ করে দিয়েছি, এস পি আর পিএমটা কি বলতো? সমান হলে পরাবৃত্ত পাওয়া যায়। তার মানে দেখো এই এসপি সমান কিন্তু পিএম, এটা হলেই আমাদের কি বলো? পরাবৃত্ত। তাহলে আমরা এখন যে টপিকে আসি মাথায় রাখো, পরাবৃত্ত। গত ক্লাস আর এতক্ষণ ধরে যা করছি তা ছিল, গত ক্লাস আর এতক্ষণ ধরে যা করছি তা ছিল কণিক, বাট এখন কণিকের যে স্পেসিফিক পার্টগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব। তোমরা পরাবৃত্ত করো, হ্যাঁ? আচ্ছা, তো পরাবৃত্ত করার ক্ষেত্রে তুমি একটা জিনিস জানো, এই পি বিন্দু কিন্তু অসংখ্য এরকম বিন্দু, গত ক্লাসটা প্রয়োজন রিভিউ করো, অসংখ্য এরকম বিন্দু পাওয়া যেত, এস আর পি দূরত্ব, পি বিন্দু দ্বিঘাক্ষের লম্ব দূরত্ব এরকম করে নিয়ে অসংখ্য বিন্দু পাইলে আলটিমেটলি একটা কি পাইছিলা তোমরা? সরলরেখা, সরি একটা পরাবৃত্ত পাইছিলা। আর এই অসংখ্য বিন্দুগুলোর সেটের নামই কি? পি এক্স কমা ওয়াই। এখন এই সরলরেখাটা যদি আগের মতো হয় এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0, ঠিক আছে, তাহলে তুমি আবারও কি লিখতে পারো? এসপি সমান পিএম, বা এসপি হচ্ছে এস আর পির মধ্যবর্তী দূরত্ব, দূরত্বটা কি হবে? এক্স মাইনাস আলফা তারপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত? বিটা তারপর স্কোয়ার। তুমি কণিকের ক্ষেত্রে যেটা করছিলা এসপি সমান লিখছিল ই ইন্টু পিএম, আর এবার পার্থক্যটা কি? এসপি সমান পিএম, কেন? ই এর মান 1, ই এর মান 1 হলে কি পাওয়া যায়? পরাবৃত্ত। আচ্ছা, আর পিএম হচ্ছে পি বিন্দু হতে দ্বিঘাক্ষ যে সরলরেখা তার উপর লম্ব দূরত্ব। তাহলে তুমি কি করবে? সরলরেখার সমীকরণটা লেখো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, ঠিক আছে, নিচে রুট ওভার এক্স এর শক এল তারপর স্কোয়ার, ওয়াই শক এন তারপরে স্কোয়ার। এবার তুমি যদি স্কোয়ার করে দাও এক্স মাইনাস আলফা তারপর স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন তার হোল স্কোয়ার, স্কোয়ার রুটটা কেটে দিলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, দেখতে পাচ্ছ তুমি একটু আগে মানে কণিকের আদর্শ সমীকরণ বের করছিলাম, আর এটা দেখতে কি একই রকম? পার্থক্য কি? কণিকের আদর্শ সমীকরণ এখানে একটা ই স্কোয়ার ছিল আর এখানে নাই, কেন নাই? ইর মান 1, তাই। তাহলে এটাকে কার আদর্শ সমীকরণ লিখবা? তাহলে লেখো যা পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো ভাইয়া এবার একটা পরাবৃত্ত তুমি নাও, পরাবৃত্তের ফিগারটা আঁকানো গত ক্লাসে শিখছো, এসপি আর পিএমটা কিভাবে সমান নিয়ে করতে হয় এটা তোমার জানা আছে অলরেডি। তো এখন তোমাদেরকে একটা বিষয় একটু আবারও মনে করে দিতে চাই ভাইয়া, এই যে এখানে একটা বিন্দু এস উপকেন্দ্র, সেই উপকেন্দ্র থেকে এই যে কোনো একটা বিন্দু পি তার মধ্যবর্তী দূরত্ব এসপি, আর পি বিন্দু হতে
এই দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব PM, ঠিক আছে, এই উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দু P, আর P বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব PM এর অনুপাত সর্বদা একটা কি সংখ্যা? ধ্রুব সংখ্যা। এবং সে ধ্রুব সংখ্যা E ছিল। এবং তোমরা পরাবৃত্তের ক্ষেত্রে এসে স্পেশালি সেটা দেখছিলা SP আর PMটা কি সমান। দেখো আমি ফিগারটাও যা দেখতে পাচ্ছ দেখে কি মোটামুটি সমান মনে হচ্ছে না? SP আর PM সমান। তো এরকম P কিন্তু অসংখ্য বিন্দু পাইতা, আর সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক একটা বিন্দুর সেট x, y। এবার একটা বিষয় তোমাদেরকে বলে রাখি ভাইয়া, আমরা এবার যে পরাবৃত্তটা নিয়েছি সেই পরাবৃত্তের শীর্ষবিন্দু এবার মূল বিন্দুতে, কোন বিন্দুতে? মূল বিন্দুতে। আর এটা কিন্তু দ্বিঘাক্ষ, হ্যাঁ, তাহলে এটা x অক্ষ, y প্রাইম। একটু চিন্তা করো সবাই, তা হচ্ছে একইভাবে P যদি এখানে আসতো, আমাদের লেখার দরকার নাই, SP আর PM, তখন কি SP আর PMটা কি হতো? সমান। একইভাবে P যদি এখানে আসতো তাহলে SO, তাহলে এইটা কি বলতো? OZ না? এই আমার কথা বুঝছো? এই যে S বিন্দু থেকে P দূরত্ব যা, P থেকে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব কি সমান। ঠিক একইভাবে S বিন্দু হতে O বিন্দুর উপর দূরত্ব যা, এই O থেকে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব OZ কি সমান না? এই বলতো ভাই, SP আর PM যদি সমান হয় তাহলে SO আর OZ টা কি সমান। তাহলে তুমি লিখতে পারো SO সমান কি OZ। আচ্ছা ভাই, আমি একটা কাজ করলাম, এই যে S বিন্দুটা এবার বলতো কোন অক্ষের উপর? X অক্ষের উপর। তার মানে কার মান শূন্য? Y এর মান শূন্য, এটা আমরা জানি। দ্বিতীয়ত বলতো, এখান থেকে এতটুকু দূরত্ব আমরা নিলাম A, এখান থেকে এতটুকু দূরত্ব নিলাম A, তাহলে বলতো S বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? A, 0। বুঝনি ভাইয়া? তো তোমরা একটা কাজ করো, এই কিছু প্রপার্টিজ গুলো উপরে মোটামুটি 6-7টা লাইন লেখার মতো, 6টা লাইন, 7টা না, 5টা থেকে 6টা লাইন হলে হয় আর কি। তো লেখার মতো জায়গা রেখে তুমি লিখে ফেলো শীর্ষবিন্দু। দেখো তো ভাই, তুমি যে শীর্ষবিন্দুটা এবার নিয়েছো, মানে তুমি ইচ্ছা করে পরাবৃত্তটার শীর্ষবিন্দু নিয়েছো x অক্ষের, সরি মানে মূল বিন্দুতে শীর্ষবিন্দু নিয়েছো, আর পরাবৃত্তটা হা করে আছে কোন অক্ষের দিকে? x অক্ষের ধনাত্মক দিকে। তুমি এবার, আমি আবারও বলি, তুমি ইচ্ছা করে শীর্ষবিন্দুটা নিয়েছো কোন অক্ষের দিকে? সরি, শীর্ষবিন্দুটা নিয়েছো কি মূল বিন্দুতে, আর পরাবৃত্তটা হা করে আছে x অক্ষের কোন দিকে? ধনাত্মক দিকে। আমরা একটু পর এই পরাবৃত্তটার সরল সমীকরণটা বের করবো, যেটা একটু আগে তুমি দেখছিলা কি মানে আদর্শ সমীকরণ, বেশ বড় সরো, আমরা সরল সমীকরণ বের করব। তাহলে শীর্ষবিন্দু তুমি 0, 0 পাইছো। বলো তো ভাইয়া, উপকেন্দ্র কত পাইছো? উপকেন্দ্র কত পাইছো? A, 0। ভাই এই যে বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুটার নাম হচ্ছে দ্বিঘাক্ষের পাদবিন্দু। দ্বিঘাক্ষকে আরেকটা কি নামে বলা হয়? নিয়ামক। তাহলে দ্বিঘাক্ষ বা নিয়ামকের কি বলতো? পাদবিন্দু এটা। ঠিক আছে ভাই, দ্বিঘাক্ষ বা নিয়ামকের পাদবিন্দু। তাহলে দেখো এইটা পাদবিন্দুটা তাহলে কত কেউ বলতে পারবা? এই বিন্দুর স্থানাঙ্ক কত? আমার এবার একটা প্রশ্ন উত্তর দাও তো, এসও কত, কত দূরত্ব নিছো? তাহলে বলো তো ওজেড কত? এস আর ওজেড যেহেতু সমান, তার মানে কি তিনটাই কত বলো তো? এ।
তাহলে বলো তো ভাইয়া, এটা যদি এ হয়, এখান থেকে এতটুকু দূরত্ব কত বলো তো? এ। তাহলে কেউ কি বলতে পারবা জেড বিন্দুর স্থানাঙ্ক কত? এ কমা মাইনাস 0, তাহলে মাইনাস এ কমা 0, তাই না? তাহলে দ্বিঘাক্ষ, কারণ কি এখান থেকে এতটুকু এ, আর এক্স অক্ষের ঋণাত্মক দিকে জন্য মাইনাস, তাহলে নিয়ামকের পাদবিন্দু মাইনাস এ কমা 0। ঠিক আছে ভাইয়া, নিয়ামকের পাদবিন্দু মাইনাস এ কমা 0। তারপর খেয়াল করো, নিয়ামকের পাদবিন্দু মাইনাস এ কমা 0। ভাইয়া এবার কেউ কি আমাকে বলতে পারো যে এই যে লাল সরলরেখাটা দেখতে পাচ্ছ, যাকে তুমি বলতেছো দ্বিঘাক্ষ, এই দ্বিঘাক্ষটা কার সমান্তরাল? কোন অক্ষের সমান্তরাল? অ অক্ষের সমান্তরাল সরলরেখা কি হয়? এক্স ইকুয়াল সামথিং। সামথিং বলতে কত হতে পারে বলতে পারো? এক্স ইকুয়াল টু সামথিং বলতে কি কত দূরত্বে আছে? এ দূরত্বে, বাট এক্স অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? এই জন্য কি মাইনাস। তাহলে দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ হবে এক্স সমান কত, সরি এক্স সমান মাইনাস। ঠিক আছে, দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ হবে এক্স সমান মাইনাস। এবার আর একটা কাজ করো, ভাইয়া তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই পয়েন্টটা কি উপকেন্দ্র না? উপকেন্দ্রের উপরে আমরা একটা লম্ব টানছি, তুমি কি দেখতে পাচ্ছ উপকেন্দ্রের উপর যে লম্বটা, সেটাও একটা সরলরেখা। উপকেন্দ্রের উপর লম্ব একটা সরলরেখা না? এখন তুমি বলো তো ভাই, উপকেন্দ্রের উপর লম্ব তুমি যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটা কার সমান্তরাল? কোন অক্ষের সমান্তরাল? হয় অক্ষের সমান্তরাল। তাহলে দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ভাই উপকেন্দ্রিক লম্ব যে সরলরেখাটা, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। কেউ বলতে পারবা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা দেখতে কেমন হয়? এক্স ইকুয়াল কি সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং। সামথিং বলতে কি কত দূরত্বে আছে? এ দূরত্বে। এখন এ দূরত্বে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? ধনাত্মক দিকে হলে সামনে প্লাস, ঋণাত্মক দিকে হলো কি? তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল এ। ভাইয়া আমরা এখানে একটা কাজ করব, কাজটা হচ্ছে এক্স সমান মাইনাস এ আছে না, এক্স প্লাস এ সমান কত? 0। মাথায় রাখো, তোমাদের আজ পর্যন্ত যা করাচ্ছি কণিকের খালি কঠিনই লাগতেছে, পরে ক্লাস থেকে বুঝবা যে না কণিক কঠিন না, কণিক মজার। হ্যাঁ,